করিমগঞ্জ শহরের ইতিহাস, করিমগঞ্জ কিভাবে হলো সেটা করিমগঞ্জের 99% মানুষ সেটা অজানা, এবং কেউ কেউ কিছু কিছু কথা বলছেন সব অনুমান আন্দাজ করে বানাওয়াটি কথাবার্তা। করিমগঞ্জ শহর করিম চৌধুরী নয়, করিম শাহ সুফি। করিম শাহ একজন প্রভাব, আধ্যাত্মিকতার একটা অধিকারী, বিরাট একটা প্রভাব ছিল তার, আধ্যাত্মিক প্রভাব। তিনি সুফি সেন্ট, সুফি ইজমে অনুরাগী। উত্তরপ্রদেশের উত্তর পূর্ব ভারত থেকে তিনি এসেছিলেন শান্তির দূত হিসাবে, মানবতার প্রতীক হিসাবে। এই দেশে এসেছিলেন কিছু নেওয়ার জন্য নয়, কিছু দেওয়ার জন্য এসেছিলেন। কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেছেন, মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে। যেহেতু পীর ফকিরদের আগে এবং আজও সমগ্র দেশের মানুষ সম্মান করেন, শ্রদ্ধা করেন। ব্রিটিশ যুগে অনেক পূর্ব থেকে, মধ্যযুগে তিনি এসেছিলেন উত্তর পূর্ব ভারত থেকে, উত্তর ভারত থেকে এসেছিলেন। করিমগঞ্জ মহকুমা হওয়ার অনেক পূর্বে আগে ব্যবসা বাণিজ্য একমাত্র উৎস ছিল নদীপথ। রাস্তাঘাট, মোটর গাড়ি কিছুই ছিল না। ব্যবসা বাণিজ্য যেহেতু নদীপথই একটা মাত্র উৎস, করিমগঞ্জের 3টা নদী, নটিয়াখাল নদী ছিল, নদী এখানে সুদ প্রবাহিত হতো। কুশিয়ারা নদী, লঙ্গাই নদী এবং নটিয়াখাল যদিও বলা হয়, আর নটিয়াখাল নদীর মতো দুটা সংযোগ করেছিল এই খাল। এবং এই 3টা নদীর সংমিশ্রণে যে এরিয়াটা, যে করিমগঞ্জ এলাকা একটা ব্যবসা বাণিজ্যের সুন্দর এলাকা হিসাবে পরিগণিত হয়েছিল করিমগঞ্জ মহকুমা হওয়ার অনেক পূর্ব থেকে। এবং তখন থেকে করিমগঞ্জ নাম, করিমগঞ্জ বাজারের হাট বাজার করিমগঞ্জ নাম ছিল। 1765 সালে ব্রিটিশরা এসেছিলেন বাংলায়, এবং বাংলার অধীনে সিলেট জেলাও এসেছিল। তারপর অনেক পর 1860-62 সনে যখন করিমগঞ্জ মহকুমা স্থাপনের প্রস্তাব এসেছিল, তখন এই করিম শাহ নামে করিমগঞ্জ মহকুমার প্রস্তাব, জন্মলগ্ন থেকে প্রস্তাব এসেছিল। সেই সুফি সেন্ট, যার নামের সঙ্গে সমস্ত জেলার ইতিহাস, আবেগ, সংস্কৃতি, অনুভূতির প্রতীক, তার নাম নিয়েই করিমগঞ্জ মহকুমা
সূচনা স্থাপন করা হয়েছিল 1860 সালে এবং 1860-62 সালে স্থাপন নয়, 1860-62 সালে প্রস্তাব এসেছিল আর সেটা কার্যকরী করা হল 1878 সালে। সেই করিম শাহ নামে করিমগঞ্জ নাম ধারণ করে, যদিও করিমগঞ্জ বাজার হাট তার অনেক পূর্ব থেকে করিমগঞ্জ বাজার ছিল। তার সমাধিস্থল এখানে লঙ্গাই নদীর পূর্ব তীরে দক্ষিণ বেতাইল গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে নদীর তীরে নবী সাহেবের রোজার পাশে তার সমাধিস্থল, তার রোজা আছে। তিনি শাহ ছবি করিম শাহ সুফিজমের পরপরা বিরাট অভিজ্ঞতা, বিরাট তার মধ্যে কি ছিল আধ্যাত্মিকতা, সেটা অনেকেই জানেন না, আমি বিস্তারিত বলতে চাইছি না। সেই দিনে তার পরবর্তীতে বিভিন্ন স্থানে আসিমগঞ্জে নাম আসিম শাহ নামে হয়েছে, বদরপুরের নাম শাহ বদরুদ্দিন, তিনি শাহজালাল সাহেবের সঙ্গী সাথী ছিলেন, সেই শাহ বদরুদ্দিন নামে বদরপুর হয়েছে। এইভাবে নামকরণ পরবর্তীতে অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায়। আজকে করিমগঞ্জ নাম 36 ঘন্টায় নোটিফিকেশন ইস্যু করে নাম মুছে ফেলা হয়েছে, কিন্তু মানুষের মনে চিরদিন করিমগঞ্জ কথাটা চিরদিন জাগ্রত থাকবে মানুষের মনে। করিমগঞ্জবাসী কোনো দিন এই নাম বলতে পারবে না। যদি বা কোনো লোক কোনো সময় ভুলে যান, হয়রানির শিকার যখন হবেন, তখন করিম শাহর নাম বা করিম চৌধুরী নয়, করিমগঞ্জের নামটা তখন মনে করবেন। সেই করিমগঞ্জ নাম চিরদিন মানুষের মনে থাকবে। করিমগঞ্জবাসীর চন্দ্র সূর্য যতদিন থাকবে পৃথিবীতে, ততদিন সেই করিমগঞ্জ নাম মানুষের মনে জাগ্রত থাকবে। আমি বললাম মানুষের মনে কি রকম জেনে যাবেন, আমরা মানুষের পাশ জানি, মানুষের ক্ষোভ, মানুষের দুঃখ। আজকে বাঙালি জাতিকে বিভাজন সৃষ্টি করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করা হচ্ছে। নাম রবি ঠাকুরের শ্রদ্ধার পাত্র, সকলেই শ্রদ্ধা করেন, তিনি পূজনীয় ব্যক্তি। সেই রবি ঠাকুরের নামে আসাম বিশ্ববিদ্যালয়কে নাম দেওয়া যায় করার প্রস্তাব আমি নিজে রাখছি। আমি প্রশ্ন করতে চাই, বাঙালি প্রীতি যেসব তাদের প্রশ্ন করতে চাই, এখানে 11 জন শহীদের তরতাজা প্রাণ চলে গেল শিলচর রেলওয়ে স্টেশনে। আজকে শিলচর রেলওয়ে স্টেশনের নাম কেন করা হচ্ছে না ভাষা শহীদ স্টেশন? আন্দোলন করেও কেন করা হচ্ছে না? কোথায় বাধা? আজকে বাঙালি প্রীতি দেখাতে হলে আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে প্রীতি দেখানো হচ্ছে। আজকে ফরেনার্স ট্রাইব্যুনালে কেস এখনো ঝুলছে মানুষের। ডিবুটারের সমস্যা, এনআরসির সমস্যা। শিকারানী পাল সেদিন 1 সপ্তাহ আগে আইনি লড়াই করে, 11 বছর আইনি লড়াই করে
ভারতীয় হয়েছে। শিক্ষারানী পালের মানসিক অবস্থা, মেন্টাল টর্চার যেটা হয়েছে, আর্থিক ক্ষতি যেটা হয়েছে, সরকার বহন করবেন? ভারতীয় থাকা সত্ত্বেও তাকে কেন ফরেনার্স ট্রাইব্যুনালে 11 বছর লড়তে হলো? তাহলে তার ভারতীয় হওয়ার পরে তার এই ক্ষতিপূরণ তো সরকার বহন করতে হয়। আমি অনুরোধ করব সেই বাঙালি প্রীতি দেখানো রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের যে এই শিখা রানীর সমস্ত ক্ষতিপূরণ, মানসিকভাবে যে কষ্ট পেয়েছেন এবং যা খরচ করেছেন তার সমস্ত খরচ সরকার বহন করুক, এবং যতটা বাঙালি হিন্দু কেস এফটি কেসে আছে, ফরেনার্স ট্রাইব্যুনালে আছে, বা যতটা ডিস্ট্রিবিউটার আছে সবকিছু তুলে দেওয়া হোক। ফরেনার্স ট্রাইব্যুনালের কেসগুলো অন্তত হিন্দু বাঙালিদের ক্যাবিনেট ডিসিশন করে এইভাবে 36 ঘন্টার মধ্যে পারা যায় না? এটা স্টে করে দেওয়া, ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে উইথড্র করা, না হলে অন্তত বন্ধ রাখাকে এই ক্যাবিনেট ডিসিশন করে করা যায় না? আমাদের আইন শিক্ষাবার দরকার নেই, আমরা আইন পড়েছি। এটাতে কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই। আসাম সরকার ফরেনার্স ট্রাইব্যুনাল ঠিক করেছে। আজকে এনআরসির নামে 19 লক্ষ ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছে। আজকে এনআরসিতে যে 19 লক্ষ নাম নেই, সেই 19 লক্ষের মধ্যে 11 লক্ষ প্লাস বাঙালি হিন্দু আছেন। তাদের রিজেকশন স্লিপ দেওয়া হচ্ছে না কেন? তাদের ভারতীয় হওয়ার জন্য অ্যাপিল করার ব্যবস্থা কেস করতে পারছেন না, অ্যাপিল করতে পারছেন না। বেআইনি ভাবে তাদের সমস্ত ডকুমেন্ট ঠিক থাকা সত্ত্বেও তাদের এই 19 লক্ষকে এনআরসি থেকে নাম বাদ দেওয়া হয়েছে। চেষ্টা ছিল 40-50 লক্ষ করা যায় কিনা, 40-50 লক্ষকে আসামের ভোটাধিকার নেওয়া যায় কিনা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেটা কমে যখন 19 লক্ষ এসেছে, এখন কিছু একটা দেখাতে হবে। 19 লক্ষকে তারা চ্যালেঞ্জ করবে কোর্টে, তারা ভারতীয়, তার মধ্যে 200-400 হয়তো ভুল কমে, হয়তো ভারতীয় না হতে পারে 200-400, কিন্তু 19 লক্ষের মধ্যে তো 200-400 বাদে বাকি সব ভারতীয় আমি হলফ করে বলতে পারি। তাহলে কেন তাদের রিজেকশন স্লিপ দেওয়া হচ্ছে না? 1971 সন যেহেতু কাট অফ ইয়ার সুপ্রিম কোর্টে নির্ধারণ করে দিয়েছে, সুপ্রিম কোর্টে যেতে হয়, হাইকোর্টে যেতে হয় ন্যায্য দাবি আদায় করতে গিয়ে, এটা কিসের কথা? প্রতিটি ব্যাপারে কোর্টে প্রতিটি এক্সিকিউটিভ অর্ডার, প্রতিটি এক্সিকিউটিভ যেটা করে সেটা জুডিশিয়ারি করতে হচ্ছে, মানুষ জুডিশিয়ারি যেতে হচ্ছে, সাহায্য নিতে হচ্ছে, পিআইএল করতে হচ্ছে। এর খরচ কি সরকার দেবে? আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার, সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ প্রচারের বিরুদ্ধে আইন হয়েছে। সেই আইন মতো যদি ভারতবর্ষের প্রতিটি স্টেটে 10-15টা করে কেস হয়, প্রতিটি জেলায় 10-15টা করে কেস হয়, তাহলে এইভাবে সাম্প্রদায়িক মন্তব্য করা থেকে বঞ্চিত করা যাবে। যারা সাম্প্রদায়িক মন্তব্য, সাম্প্রদায়িক কথা বলে বিভাজন সৃষ্টি করতে চাইছেন, জাতিতে জাতিতে, গোষ্ঠীতে। আজকে বরাকবেলিতে আমি বারবার প্রশ্ন করি একটি কথা, যে বরাকবেলির ছেলেমারা হাইলাকান্দি, শিবচর, করিমগঞ্জ, সেটা কি পিওনের যোগ্যতাও নেই? তাদের পিওনের চাকরি, প্রফেসর চাকরি, গ্রেড 4 এর যতটা চাকরি, গ্রেড 3 চাকরি, এগুলো ডিস্ট্রিক্টের মানুষ ডিস্ট্রিক্টে পাবে।
স্টেট ওয়াইজে অ্যাডভার্টাইজ করে কায়দা করে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে। আর আমাদের এখানের বরাকভ্যালির কতজন ব্রহ্মপুত্র ভ্যালিতে চাকরি পেয়েছে, একটা শ্বেতপত্র প্রকাশ করলেই তো হয়। সাহস নেই শ্বেতপত্র প্রকাশ করা। তার মানে কি হচ্ছে, এখানের ছেলেমেয়েরা গ্রেড 4 থেকেও বঞ্চিত হচ্ছে। কেবল হিন্দু মুসলিম মন্দির মসজিদ এইসব করে মানুষকে পাগল করে অন্যদিকে মন ঘুরিয়ে দেওয়া। এখানে চাকরি, এখানের ছেলেমেয়েরা চাকরি এখানে যদি না পায়, তাহলে কোথায় পেয়েছে গত 5 বছর 10 বছরে? কোথায় ভারতের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে সেটা দেখে দিলেই তো হয়। তারা নিজের জায়গায় যদি না পায়, বাইরেও না পায়, যাবে কোথায়? কিন্তু ওই সাম্প্রদায়িক কথাবার্তা বলে মানুষকে উন্মাদ করে একটা অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। যেহেতু তারা এটা যেন চিন্তা না করে, নিজের ছেলেমেয়েদের চাকরিও ভুলে গিয়ে ওই সাম্প্রদায়িক জিগিরে যেন ব্যস্ত হয়ে যায়। আজকে বরাকভ্যালিতে একটা শান্তির দ্বীপ, আমরা শান্তি চাই, হিন্দু মুসলমান ঐক্য চাই। আজকে কেবল সিন্ডিকেট, কমিশন রাজ, প্রতিটি ব্যাপারে, প্রতিটি ট্রাকে কমিশন, প্রতিটি কয়লাতে সিন্ডিকেট, সুপারিতে সিন্ডিকেট, মানুষের নিজের ফসল বিক্রি করতে মূল্য পাচ্ছে না, সিন্ডিকেট, প্রতিটি ব্যাপারে সিন্ডিকেট। আগে তো ওটা ছিল না সিন্ডিকেট, এখন সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। প্রতিটি জিনিসপত্রের মূল্য কোথায় যাচ্ছে? মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য মানুষের নাগালের বাইরে। মানুষকে ওইসব চিন্তা থেকে দূরে রাখবার জন্য আজকে এইসব ব্যবস্থা, এইসব পন্থা নেওয়া হচ্ছে। মানুষ যেভাবে ওসব ভুলে যায়, মানুষের মন ডাইভার্ট করার জন্য, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, মানুষের মধ্যে গোষ্ঠীতে জাতিতে ধর্মে বিভাজন সৃষ্টি করে। আমরা চাই ঐক্য থাকো, ভারতের স্বাধীনতা, সমৃদ্ধি। ভারত আমাদের দেশ, এখানে আমরা ভারতের উন্নতি আমরা চাই, ভারতবর্ষের সমৃদ্ধি আমরা চাই, ভারতবর্ষের একতা আমরা চাই। ভারতবর্ষতে আমরা থাকবো, মরব, আবার 3.5 হাত মাটিও আমরা নিয়ে যাব মরার পরেও। আমরা ভারতীয় হিসাবে ভারতের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি। এবং ভারতের প্রতিটি মানুষ এক হয়ে ভারতবর্ষ সমৃদ্ধির চিন্তা যেভাবে করে, সেই একতা ঐক্য বজায় রাখার প্রচেষ্টা যেন চালানো হয়। রাজধর্ম পালন করার জন্য আমি অনুরোধ করছি, যারা রাজপথে আসেন তারা যেন রাজনৈতিক চিন্তাধারা করেন, মানুষের কল্যাণ, দেশের কল্যাণের চিন্তা করেন। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনীতি করাটা মহাপাপ, দেশের জন্য ক্ষতি, জাতির জন্য ভীষণ ক্ষতি হবে। এই বলে আমি বরাকবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি করিমগঞ্জ নাম মুছে গেলেও মানুষের মনের মধ্যে চিরদিন করিমগঞ্জ কথাটা থাকবে। করিম শাহর স্মৃতি বিজড়িত করিমগঞ্জ এলাকা, করিমগঞ্জের মানুষ সেই স্মৃতি জীবনে ভুলতে পারবে না। ধন্যবাদ।